ইজাজ সৌমিক, আপনার কাছে চলে যেতে চাই। ঢাকা সিলেট মহাসড়ক, আমি যখন রিপোর্টগুলো দেখছিলাম একের পর এক অভিযোগের কথা আপনি বিস্তারিত বর্ণনা করছিলেন। আপনি যখন কাজ শুরু করলেন সেখান থেকে অভিজ্ঞতা জানাবেন যে ঠিক কোন অংশে গিয়ে আপনি কোন বিষয়টি দেখে মনে হয়েছে যে এখানে একটা বড় ধরনের অনিয়ম চলছে? এটি আসলে যখন গত রোজার ঈদে আমরা রাস্তাঘাটের যে দীর্ঘ যানজটের নেপথ্যের কারণটা কি সেটি নিয়ে আমরা একটা রিপোর্ট করেছিলাম চ্যানেল 24-এ। সেই রিপোর্ট করতে যেয়ে আমার ঢাকা সিলেট মহাসড়ক ঘিরে কিছু প্রশ্ন তৈরি হলো যে এটি আসলে বছরের পর বছর কেন এই দীর্ঘসূত্রিতা হচ্ছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে 2025 সালে এক ঈদে তখনকার যে উপদেষ্টা ছিলেন ফজল কবির খান, তিনি সরাসরি যে ওই স্পটে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার চৌরাস্তা মোড়ে, তিনি সেখানে পৌঁছাতে পারেন নাই যানজটের কারণে। তিনি সরেজমিন দেখতে চেয়েছিলেন যে কেন এত যানজট। তো সেই প্রেক্ষাপট এবং পরবর্তীতে আমরা যখন নিজেরা সেই স্পটগুলোতে গেলাম, তো সেই হিসেবে আমরা দেখি যে এটা আসলে অনেক মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই বছরের পর বছর। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে 2021 সালে, মহাসড়ক নির্মাণে অদ্যাবধি চলছে কেন। তো সেটি খুঁজতে যে আমরা প্রকল্প পরিচালক ফজলুল করিম, ঢাকা সিলেট মহাসড়কের যে নির্মাণের যে প্রকল্প পরিচালক, তার সঙ্গে একদিন কথা বলি। তো কথা বলতে যেয়ে তিনি বলছিলেন যে এটি আসলে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণেই আসলে দীর্ঘসূত্রিতা এবং দেরি হচ্ছে। তো ভূমি অধিগ্রহণের জটিলতা আসলে কেন, তখন আমরা আরও যখন অনুসন্ধান করতে যাই তখন দেখলাম যে আসলে শ্রেণী পরিবর্তন, তারপরে দুর্নীতি থেকে শুরু করে অনেক বিষয়গুলো সামনে চলে আসে। এটি আসার পরে আমি আসলে তখন ইনভেস্টিগেশনে নামি বা অনুসন্ধানে নামি যে ভূমি অধিগ্রহণে আসলে দুর্নীতিটা কিভাবে হচ্ছে এবং এই ভূমি অধিগ্রহণের দুর্নীতির কারণে প্রকল্পটা কিভাবে পেছাচ্ছে। মূলত এখান থেকেই হচ্ছে সূত্রপাতটা। আচ্ছা, তারপরে যখন অনিয়মের কাজে হাত দিলেন বা দেখলেন, আপনি খোঁজার চেষ্টা করলেন, তখন প্রথমেই কোনটা আপনার কাছে সবচেয়ে বড় অসঙ্গতি চোখে পড়েছে বা কাজে পেয়েছে? যখন আমি শুরু করি তখন আপনি জানেন যে অনেকগুলো জেলা, এখানে 7টা জেলা রয়েছে, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এই 7টা জেলায় টোটাল প্রায় 210 কিলোমিটারের মহাসড়কটি নির্মাণ হচ্ছে। তো যখন আমি স্টাডি করি শুরুতে, আপনি জানেন একটা বড় রিপোর্ট করার আগে স্টাডিটা অনেক গুরুত্বপূর্ণ। স্টাডি করতে যেয়ে দেখলাম যে এখানে সবগুলো জেলাতেই কম বেশি আছে। তো কম্পারেটিভলি আমি দেখলাম যে ঢাকার কাছাকাছি বা সব মিলিয়ে নরসিংদীটাকে আমি চুজ করলাম। তো নরসিংদী চুজ করার পরে দেখলাম যে সেখানে যে বিশেষ করে যে যৌথ তদন্ত তালিকাটা আগে বিশ্লেষণ করতে হয়। বিভিন্ন মৌজার অনেকগুলো যৌথ তদন্ত তালিকা আছে, অর্থাৎ নিম্ন পর্যায়ের যে সকল সরকারি কর্মচারী রয়েছে, অর্থাৎ শুরুতে যারা প্রাথমিক স্টেজে সার্ভেয়ার, কানুনগো, তারা যখন প্রত্যেকটা জমি মালিকের তদন্ত তালিকায় ক্ষতিপূরণের তালিকাগুলো তোলে, অর্থাৎ জমি কতটুকু, সেই জমিতে কি কি ধরনের স্থাপনা রয়েছে এবং কোনো গাছ বা অন্যান্য যত কিছু রয়েছে সেগুলো ঠিকঠাক মতো তোলা হয়েছে কিনা, সেই যৌথ তদন্ত তালিকা যখন আমরা বিশ্লেষণ করতে যাই, সে বিশ্লেষণ করতে যেয়ে দেখি যে অসঙ্গতি, অর্থাৎ একদম প্রাথমিক স্টেজে হচ্ছে যৌথ তদন্ত তালিকাতেই অসঙ্গতি। কিভাবে অসঙ্গতি? সেটি হচ্ছে সার্ভেয়াররা যখন তোলে বা কানুনগোরা যখন তোলে, সেটি হচ্ছে তখন জমি মালিক বা স্থাপনা মালিকের সঙ্গে তারা সরাসরি ডিলটা করে। আপনি নিশ্চয়ই রিপোর্টে দেখেছেন যে 60-40 বা কোথাও 30-40 থেকে শুরু করে নানা টাইপের। এটা কি একদম কাজের অনুমোদনের পরপরই এই আলোচনাটা শুরু করে তারা? কাজের অনুমোদনের, অর্থাৎ সড়ক ও জনপদ বিভাগ যখন নরসিংদী জেলা প্রশাসনকে প্রস্তাব দেয় যে আমি আপনার এই জেলা থেকে 92 কিলোমিটার অর্থাৎ প্রায় 16 কিলোমিটারের উপরে জমিটা অধিগ্রহণ করব, আপনি আমাকে সেই অধিগ্রহণকৃত জমিটা বুঝিয়ে দেন। তো যখন জেলা প্রশাসনকে সেটা প্রস্তাব দেয়, জেলা প্রশাসন তখন অধিগ্রহণের কার্যক্রমটি শুরু করে। এবং এই কার্যক্রম শুরু করতে গেলে শুরুর স্টেজ হচ্ছে সার্ভেয়ার কানুনগো দিয়ে তাদেরকে এই জিনিসটা করতে হয়। যখনই তারা এটা করতে যায় তখন এই যে জমি মালিকের সঙ্গে তারা চুক্তি করে, নিজেরা সরাসরি চুক্তি করে না, এটা হচ্ছে দালালকে দিয়ে চুক্তি করায়। চুক্তি করানোর পরে যারা চুক্তিতে আসে না তারা ক্ষতিগ্রস্ত হয়, যারা চুক্তিতে যায় তাদেরকে দেখা যায় যে ওই যে সুবিধাটা দেওয়ার কথা সেটা দিয়ে দেয়। অর্থাৎ কারোর সঙ্গে যদি বলা হয় যে প্রতি শতাংশে আপনাকে দেওয়া হবে 48 লাখ টাকা, কারো যদি 3% জমি থাকে তাহলে সে কোটি টাকার উপরে পেয়ে যাবে। কিন্তু 48 লাখ টাকা জমি মালিককে দেওয়া হলেও এই সার্ভেয়ার বা এই দালাল চক্র বা এই সিন্ডিকেটটা তার থেকে দ্বিগুণ অথবা তার থেকে বেশি আদায় করে নেবে, অর্থাৎ সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাট করবে। প্রশ্ন হলো
যে এই যে সার্ভেয়ার কানুনগো বা নিম্ন স্তরের সরকারি কর্মচারীরা যখন এটা করছে তখন কি এটা ডিসি বা জেলা প্রশাসন তারাই তো অনুমোদনটা দেয়, ডিসি, এডিসি, রাজস্ব এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, তারা কি সেটা দেখে না? আসলে আমরা এই অনুসন্ধানে দেখেছি বা দেখিয়েছি যে এই চেইনটা কিভাবে কাজ করে। এখানে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, এডিসি, ডিসি সবাই আসলে সমানভাবে জড়িত থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে যখন আমি এটাও দেখেছি কোনো ডিসি যখন এটা করবেন না, তারা নির্মোহভাবে করতে চান, তারা আসলে পারেন না, এই সিন্ডিকেটে বন্দী। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত জমি মালিক বা যারা চুক্তি করেননি, দালালের দ্বারস্থ হন না, তারা যখন দেখে যে যৌথ তদন্ত তালিকায় তার স্থাপনাটি ঠিকমতো উঠে নাই, তখন সরকারি ভূমি অধিগ্রহণ আইন 2017 অনুযায়ী তারা বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করতে পারেন এবং আবেদন করলে সেটা 15 কর্মদিবসের মধ্যে এটা সুরাহা হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি যে এইটি আসলে মানা হয়নি। তখন বিভাগীয় কমিশনারের কর্মকর্তা বা কর্মচারী যারা আছে সেটাও আমরা দেখিয়েছি যে তারাও আসলে এই দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছে। অর্থাৎ একটা চেইন মেইনটেইন করে সরকারি এই অর্থ লোপাটটা অনিয়মও সেটা সুশৃঙ্খলভাবে, আপনার অভিজ্ঞতা তাই বলে।